এখন দেখো ক্ষারকের তীব্রতা। আর একটা কথা কি জানো, অনলাইনে ক্লাস করে নাই অ্যাডমিশন টাইমে বা একটা কোনো কোর্স পুরোপুরি করো নাই এমন কোনো স্টুডেন্ট নাই যে চান্স পাইছে। বেশিরভাগ মানে 90%ই হচ্ছে তোমার এরকম যে অনলাইনে কোনো না কোনো কোর্স করছে, কোনো না কোনো কোর্সে এক্সাম দিছে, পরীক্ষা দিছে, ক্লাস করছে, এরকমই চান্স পায় বেশিরভাগ। এখন বর্তমানে সিচুয়েশন এরকম আর কি, তোমার যত বেশি দিন যাবে সবকিছু অনলাইন কেন্দ্রিক হইতেছে। তো তো অনেকে যারা দেখবা অনলাইনে পড়তে চায় না, ভাবে যে অনলাইনে কি পড়বে। অনলাইনে যারা পড়ায় যেমন সাদাব ভাইয়া বা হচ্ছে এই যে যেগুলো আছে ভালো ভালো পড়ায় এসে এসে, তারা কি এমনি এমনি পড়ায়? তারা অনেক বেশি জানে দেখে তো হ্যাঁ, পড়ায়। অনেকে আবার পড়ে কিন্তু বলতে চায় না যে পড়ি বা পড়ো। হুম। লুকা 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 পড়ে বাট ঠিকই পড়ে, ঠিক আছে, এরকম আছে সবাই কিন্তু পড়ে, কারণ অফলাইনে টিচার এখন যা পড়ায় ভাইয়া, ওগুলা পড়লে মানে কিছুই মনে লাভ হয় হয় না। যে স্যাররা কিছুই পড়াইতে চায় না। ওইটাই মানে এখন অফলাইনে টিচাররা মানে ইয়ে হয়ে গেছে আর কি। মানে কলেজে তো ভাইয়া টপিকের নাম বোর্ডে লেখে, টপিক। ওইটাই এখন মনে করো, জিনিসটা এটাই যে তোমার বুঝতে হবে যে অনলাইন কোর্সেই হচ্ছে আসল বর্তমানে তোমার বেশি শিখতে হইলে। কিছু করার নাই, অনেকে পড়ে বাট বলে না যে আমি করতেছি। ঠিক আছে, সমস্যা নাই। এখন দেখো আমি যেটা বলতেছিলাম, আহ, ক্ষারকের তীব্রতা তিনটা বিষয়ের উপর নির্ভর করে। তিনটা বিষয়। তো একটা হচ্ছে তোমার তোমার নিঃসংখ্য ইলেকট্রন বা মুক্ত জোর। নিঃসংখ্য ইলেকট্রন বা মুক্ত জোর। তো অ্যামোনিয়া, অ্যামোনিয়াতে কি মুক্ত জোর আছে? পিএইচ 3, এখানে মুক্ত জোর আছে, তার মানে এটা ক্ষার। পানি, পানিতে মুক্ত জোর আছে, তার মানে এটা একটা ক্ষার। যদিও পানি উভধর্মী বাট এটা একটা ক্ষার। তারপর অ্যামিন, অ্যামিন মূলকের মধ্যে তোমার কি আছে? মুক্ত জোর আছে, তার মানে এটা একটা ক্ষার। তারপরে আকার, আকারের উপর কিভাবে নির্ভর করে? ধরো সেদিনকে বলছিলাম যে সিজিয়াম হাইড্রোক্সাইড, এটার যেহেতু সিজিয়ামের আকারটা বড়, সো এটার তোমার কি শক্তিশালীতা বা তীব্রতা বেশি হবে। তারপরে রুবিডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, লিথিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এভাবে করে আর কি তোমরা মনে রাখবে। আর এছাড়া আরো তোমার 2 নাম্বার গ্রুপের যেগুলো আছে সেগুলো মনে রাখবা। তো আমরা জানবো যে 1 নাম্বার গ্রুপের যে মৌলগুলো, তাদের যে হাইড্রোক্সাইডটা এটা বেশি তীব্র হয়, আর 2 নাম্বারটা একটু কম তীব্র হয়। কারণ 1 নাম্বারের গ্রুপের যে মৌলগুলো তারা হলো ক্ষার, আর 2 নাম্বার গ্রুপেরটা হচ্ছে মৃৎ ক্ষার, তাই না? তো এটা আমরা মনে রাখবো। এরপরে দেখো, যদি প্রশ্ন করা হয়, আর 3 নাম্বার পয়েন্ট কি? 3 নাম্বার পয়েন্ট মনে রাখবো হচ্ছে ক্ষারকের বিয়োজন ধ্রুবক। ক্ষারকের বিয়োজন ধ্রুবক, ক্ষারকের বিয়োজন ধ্রুবক মানে হচ্ছে তোমার কেবি, অর্থাৎ এইটার মান যার বেশি তার তীব্রতা বেশি। ঠিক আছে। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে HCl, H3O+, আর HF CH3COOH, এদের তীব্রতার ক্রম বের করো, বলতে পারবা তীব্রতার ক্রম কোনটা হবে?
এই অ্যাসিড গুলো তীব্রতার ক্রম বের করতে বলতো, তখন তুমি কিভাবে বের করবা? তো আচ্ছা, তোমার এই কেমিস্ট্রি ফার্স্ট পেপার কবে পরীক্ষা? হ্যাঁ? এর রুটিনটা একবার দেখা লাগবে বলতেছি। আচ্ছা, এর পরের মাসে তো নাকি সম্ভবত, না? পরের মাসে না? হ্যাঁ ভাইয়া, ফেব্রুয়ারি থেকে। তাহলে ফেব্রুয়ারির আগে তো তোমার হচ্ছে ফার্স্ট পেপার শেষ হয়ে যাবে। আর সেকেন্ড পেপার তো আরো পরে হবে মনে হয় তাহলে। সেকেন্ড পেপারের আমি না, চেষ্টা। পাশাপাশি দিছে ডেট। হ্যাঁ, পাশাপাশি। পাশাপাশি, হ্যাঁ। আচ্ছা, মাঝখানে কেমিস্ট্রি 3 দিন ফার্স্টের গ্যাপ পরে দিছে। কেমিস্ট্রি সেকেন্ড। হুম। আচ্ছা, তাহলে তো হইলোই। তাহলে চেষ্টা করব আমি। এবার অবশ্য পরীক্ষার মাঝে গ্যাপ দিছে, অন্যান্য বার দেয় না। হুম। তাহলে তোমার কেমিস্ট্রি সেকেন্ড পেপারের তো পরিবেশ রসায়ন পড়ছো তুমি, পরিবেশ রসায়ন আর হচ্ছে। পরিবেশ রসায়ন পারবো ভাইয়া। হ্যাঁ, ওইটাতে পারবা। তারপরে তড়িৎ রসায়ন পারবা মোটামুটি। চরিত্র রসায়ন পারি। হ্যাঁ, তাহলে জৈব যৌগ আর হচ্ছে পরিমাণগত রসায়নটা আমি তোমার দেখাই দিব কিভাবে সৃজনশীল দেখ, আনসার বারো করবো। তারিখে 12 তারিখে রসায়ন প্রথম পত্র, আর 16 তারিখে দ্বিতীয় পত্র। ঠিক আছে, সমস্যা নাই, কভার হয়ে যাবে। তাহলে আশা করি মনে করো 3-4টা ক্লাস নিব তোমার পরীক্ষার জন্য, যাতে তুমি অ্যান্সার করতে পারো সুন্দর মতো। সেইভাবে ক্লাস নিয়ে দিব কয়েকটা। ওগুলা প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ দেখবা কখন পাবা। আমি তোমার হচ্ছে ফার্স্ট পেপারের জন্য আর সেকেন্ড পেপারের জন্য তোমার প্রতিটা অধ্যায় থেকে সৃজনশীল বাছাই করে দিব। হ্যাঁ, 5টা 7টা করে সেগুলো সলভ করে যাবা। আশা করি কমন পাবা। 8টার মধ্যে কম করে হলো 6টা কমন পাবা। হুবহু কমন পাবা। কারণ এগুলা মানে এখন করাইতে করাইতে না ইয়া হয়ে গেছে, বোঝাই যায় যে কোনটা আসবে। তোমরা না বুঝলেও আমি বুঝি মোটামুটি কোন কলেজে কিভাবে কি প্রশ্ন করে। তো তবে এই গাজীপুর ক্যান্টনমেন্ট, রাজনগর ক্যান্টনমেন্টে কি কোশ্চেন করবে এটা আমার জানা আছে। নটের ডেমে কি কোশ্চেন হবে এটা কিন্তু আমি বলতে পারবো না, কারণ এটা কেউই বলতে পারবে না, কমন দিতে পারবে না। কারণ ওদের কোশ্চেন তো অন্যরকম হবে স্বাভাবিকভাবেই। কিন্তু এই যে ক্যান্টনমেন্টের প্রশ্ন খুবই ইজিলি জানা যায় কি কি কোশ্চেন করে। আর একটা মানে ভালো একটা। ভাইয়া, হ্যাঁ। সেট হয় 4টা, তো শরীফ স্যার যে দুটা করে ওই দুটা পারা যায়, কিন্তু হাজারি স্যার মাঝে মধ্যে মাঝে মধ্যে না, সবসময় কি করে, মানে কোন একটু হাজারি প্যাঁচা স্যার? দেয়, তারপর ডাটা গুলা বের করতে সমস্যা হয়। হাজারি স্যার তোমাদের আমাদের কলেজে? কলেজে। ওটা কোন হ্যাঁ। হাজারি? যে বই লেখছে ও? না না, ওনার স্টুডেন্ট। মানে উনি হাজারি স্যার হাজারি স্যার স্টুডেন্ট? স্টুডেন্ট। হুম। উনি একটু ঘুরায় করে, তো তখন দেখা যায় যে ডাটা গুলা নিতে পারি না, আর উনি খাতা অনেক কঠিন করে দেখে, এক আরে এক এগুলো করে টেনশন নেই, দিয়েতে। বোর্ডে তো তোমার এত কঠিন প্রশ্ন করবো না। তুমি যদি হ্যাঁ মানে ভাইয়া, কিন্তু যে কলেজের এক্সামে আমার সব সময় ওনার সেটটাই পড়ে। হুম, তাহলে তো খারাপ অবস্থা। আচ্ছা দেখো এইটা। লাস্ট বার আমার এক ফ্রেন্ডেরও পড়ছে, পরে স্যার নাম্বার কম দিছে, তাই ও বলছে যে স্যার নাম্বার না দিলে প্রিন্সিপালের কাছে যাব। পরে ওরে নাম্বার দিছে। হ্যাঁ, ঠিক আছে। চাপ দিতে হবে, চাপ না দিলে হবে না এখন টিচারদের। এখন দেখো, এই যে ক্রমটা, তীব্রতার ক্রমটা বলো তো, কোন অ্যাসিডটা তীব্র বেশি হবে? HCl আর H3O+, এদের মধ্যে তীব্র কোনটা? অবশ্যই HCl বেশি তীব্র। ঠিক আছে। কেন তীব্র? কারণ HCl এর এটার নাম কি বলো? এটার নাম হাইড্রোনিয়াম আয়ন, এটার নাম হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। তো মনে রাখবা যে HClটা হাইড্রোনিয়াম আয়নের চেয়ে বেশি আয়নিত হয়। ঠিক আছে। HCl H3O+ এর তুলনায় বেশি পরিমাণ কি হয়? আয়নিত হয়। আবার পরের লাইনে লিখবা যে অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কি আছে বলো তো? হাইড্রোজেন বন্ধন আছে না? হাইড্রোজেন বন্ধন আছে। তো এই অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে যে হাইড্রোজেন বন্ধনটা আছে, অর্থাৎ অণুতে বিদ্যমান ও এইচ বন্ধনের শক্তি বন্ধনের শক্তি কার চেয়ে বেশি?
H3O+, ওইটার মধ্যে যে OH আছে তার চেয়ে বেশি। এখন শক্তি যেহেতু বেশি, বন্ধন শক্তি বেশি, সে কি সহজে আয়নিত হইতে পারবে? পারবে না। তার মানে অ্যাসিটিক অ্যাসিডটা সহজে আয়নিত হতে পারবে না, যার কারণে H3O+ এটা বেশি তীব্র। বুঝছো? তাহলে H3O+ কি করতে পারে? সহজে আয়নিত হতে পারে, সহজেই আয়নিত হতে পারে। এখন মনে রাখবা, যেইটা বেশি পরিমাণ আয়নিত হইতে পারে, যে অ্যাসিডটা সহজে H+ দান করতে পারে, সেইটাই বেশি কি তীব্র হয়। এই জন্য HCl বেশি তীব্র, তারপরে H3O+, তারপরে হচ্ছে HF, তারপর হচ্ছে CH3COOH। আচ্ছা, এখন বলবা যে HFটা কেন এটা হচ্ছে তীব্র? কেন তীব্র? কারণ এইটার মধ্যেও হাইড্রোজেন বন্ধন আছে, তোমরা জানো। এবং হাইড্রোজেনের মান কত? 2.1, আর এটার মান হচ্ছে 4.0। এটা কি তড়িৎ ঋণাত্মকতার মান। অর্থাৎ এখানে পার্থক্যটা বেশি। এখানে কি পার্থক্যটা বেশি। এছাড়া আরেকটা পয়েন্ট আছে, সেটা কি? এইচ এর কে এর মান বেশি। অর্থাৎ এর কে এর মান হচ্ছে 6.8 10⁻⁻⁴। আর অ্যাসিটিক অ্যাসিডেরটা হচ্ছে 1.8 10⁻⁻⁴। এটা হলো কে এর মান, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। তাহলে এর মানটা এখানে বেশি এবং অ্যাসিটিক অ্যাসিডেরটা কম। সরি, অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে 5 হবে, 5, সরি, -5। -5, এইটা একটা কারণ। ঠিক আছে, তাহলে আমরা এটা আপাতত বুঝলাম। এখন আসো হচ্ছে প্রশ্ন আসতে পারে, HSO4-, এইটার তীব্রতা তীব্রতা H2SO4 এর চেয়ে কম কেন? চেয়ে কম কেন? এরকম যদি প্রশ্ন আসে, তাহলে কি বলবা? কি বলবা যে এই যে এইটা H2SO4, এটা কি একটা ডাইপ্রোটিক অ্যাসিড। এটা একটা ডাইপ্রোটিক অ্যাসিড, মানে দুইটা প্রোটন দান করতে পারে। দুইটা প্রোটন কি করতে পারে? দান করতে পারে, ডাইপ্রোটিক অ্যাসিড। এটা যখন পানিতে আয়নিত হয়, H2SO4 যখন পানিতে কি হয়, আয়নিত হয়, তখন কি তৈরি করে সে? H+ আর HSO4-, এটা তৈরি করে। তো তোমরা জানো, এই যে HSO4-, এটা একটা উভধর্মী যৌগ। কি যৌগ? উভধর্মী যৌগ। কারণ কি? কারণ সে একটা হাইড্রোজেন দানও করতে পারবে, আবার একটা গ্রহণও করতে পারবে। তার মধ্যে, তার মানে কি বুঝতে পারলা যে ওর মধ্যে কি প্রোটন গ্রহণ করার একটা প্রবণতা আছে। তার মানে সে একটু ক্ষার হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ তার মধ্যে কিছুটা কি ধর্ম আছে? ক্ষার ধর্ম আছে। কারণ সে একটা হাইড্রোজেন দানও করতে পারে, একটা গ্রহণও করতে পারে। অর্থাৎ দান করলে কি হবে? SO4 2- হয়ে যাবে যদি দান করে দেয়। আর যদি গ্রহণ করে তখন কি হবে? গ্রহণ করলে H2SO4 হবে। তার মানে সে গ্রহণও করতে পারতেছে, দানও করতে পারতেছে। এখন গ্রহণ করলে কি হবে? এটা ক্ষার হয়ে গেল, তখন ক্ষারের মতো কাজ করতেছে। এই জন্য মনে রাখতে হবে, HSO4-, এটার অম্ল ধর্ম কিছুটা হ্রাস পায়। অম্ল ধর্মটা কিছুটা হ্রাস পায়। অম্ল ধর্ম কিছুটা কি হয়? হ্রাস পায়। কারণ
তার মধ্যে কিছুটা ক্ষার ধর্ম আছে, এই জন্য। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো, বাফার দ্রবণ কি। আমরা কিন্তু অম্ল ক্ষারের তীব্রতা নিয়ে আলোচনা করা শেষ। তো তার আগের ক্লাসে কিন্তু আমি দেখাই দিয়েছিলাম কিভাবে প্রশ্ন আসে অবজেক্টিভ। নিচের কোনটা সবচেয়ে বেশি অম্লীয় দ্রবণ তৈরি করে, কোনটি ক্ষারীয় দ্রবণ তৈরি করে, কোন দ্রবণটার পিএইচ বেশি, কোন দ্রবণটার পিএইচ কম, এরকম প্রশ্ন যদি অবজেক্টিভে আসে কিভাবে অ্যান্সার করতে হয়, এটা কিন্তু আমি দেখাই দিয়েছি। এখন দেখো, বাফার দ্রবণ কি। বাফার দ্রবণ কি? তো বাফার দ্রবণ হচ্ছে যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করার পরেও কি হয় না, দ্রবণের পিএইচ এর মান কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ যেই দ্রবণের পিএইচ এর মানটা স্থির থাকে বা স্থির রাখার একটা ক্ষমতা আছে, এটাই হচ্ছে বাফার দ্রবণ। অর্থাৎ যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করার পরেও, ক্ষার যোগ করার পরেও দ্রবণের পিএইচ কি হয়, দ্রবণের পিএইচ অপরিবর্তিত থাকে, তাকে বলা হয় বাফার দ্রবণ। এখন বাফার হচ্ছে দুই প্রকার আছে, একটা অম্লীয় বাফার, একটা ক্ষারীয় বাফার। একটা অম্লীয় বাফার আর একটা কি, ক্ষারীয় বাফার। অম্লীয় বাফার দ্রবণ কোনটা? অম্লীয় বাফার দ্রবণে থাকবে মৃদু অ্যাসিড। অর্থাৎ একটা মৃদু অ্যাসিড নিলা, এটা একটা মৃদু অ্যাসিড, এবং থাকবে তার লবণ। কি থাকবে? তার লবণ। এখন অ্যাসিডের লবণ কিভাবে তৈরি করতে হয়? এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত করে দিব কি দ্বারা? একটা ক্ষার ধাতু দ্বারা। ঠিক আছে, তার মানে এখানে যদি আমি বলি যে CH3COO Na, তাহলে কি হয়ে গেল এটা? এটা একটা লবণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে মৃদু অ্যাসিড এবং তার লবণ মিশ্রিত হয়ে যেই দ্রবণ তৈরি করে তাকে বলা হয় অম্লীয় বাফার। আর ক্ষারীয় বাফার কোনটা? ক্ষারীয়, ক্ষারীয় বাফার হচ্ছে তোমার একটা থাকবে দুর্বল ক্ষার থাকবে, একটা দুর্বল ক্ষার এবং তার লবণ থাকবে, এবং তার লবণ। তাহলে দুর্বল ক্ষার এবং তার লবণ মিলে যেটা হয় সেটা হচ্ছে ক্ষারীয় বাফার। ঠিক আছে, এখন আমাদের গাণিতিক যে সমীকরণটা আছে, সমীকরণটা একটু আমরা দেখি যে অম্লীয় বাফারের সমীকরণটা কিভাবে আমাদের আসছে। তো তোমাকে প্রথমে এই অ্যাসিডটা আমরা দেখব যে এটা একটা অ্যাসিটিক অ্যাসিড, এটা ভাঙলে কি হয়? CH3COO- এবং H+, এটা হয়। এখন আমরা ভর ক্রিয়া সূত্র পড়ছি না, ভর ক্রিয়া সূত্র, সেখানে কি দেখছি যে কে ইকুয়াল টু, উপরে থাকবে হচ্ছে উৎপাদ, নিচে থাকবে বিক্রিয়ক। উপরে উৎপাদ এবং নিচে থাকবে বিক্রিয়ক, নিচে বিক্রিয়ক, এটা আমরা দিলাম। তো এখান থেকে আমরা হাইড্রোজেনটাকে একটু আলাদা করে দেই পরের লাইনে। হাইড্রোজেনটাকে আমরা আলাদা করে এখানে দিলাম, আর এখানে কে থাকলো। ঠিক আছে, এখন আমরা পুরা সমীকরণটাকে গুণ করব লগ দ্বারা। কি দ্বারা গুণ করব? লগ দ্বারা গুণ করব। লগ দ্বারা গুণ করে দেখো, লগ এখানে থাকতেছে হচ্ছে CH3COO-, আর নিচে থাকতেছে এইটা, আর এইখানে হবে লগ H+।
এতটুকু আমরা বুঝলাম। এখন পরের লাইনটা দেখো। পরের লাইনে আমরা কি করব বলো তো? এইখানে যে লগ দ্বারা গুণ করছি, এটা কি যোগ হয়ে যাবে না এখানে? এখানে যে গুণ আছে এখানে কি যোগ হয়ে যাবে না পরে? তাহলে এরকম হবে না লাইনটা? লগ কে এ ইকুয়াল টু লগ ডট ডট দিয়ে দিলাম প্লাস লগ এইচ প্লাস, এরকম হয়ে গেল সমীকরণটা। তো পরের লাইনে কি হবে? আমরা লগটাকে এই পাশে আনি, এইচ প্লাসটাকে, তাহলে হবে মাইনাস লগ এইচ প্লাস। আর এইটা তো এখানে আছেই, লগ অফ, উপরে থাকবে হচ্ছে এইটা, আর নিচে থাকবে হচ্ছে এইটা। আর এই যে কেটা আছে লগ, এই পাশে আনলে কি মাইনাস হয়ে যাবে, কি হয়ে যাবে? মাইনাস। তাহলে মাইনাস লগ কে, ঠিক আছে না? তাহলে আমরা এইটা এই পাশে আনলাম আর এইটা এই পাশে আনলাম, উলট পালট করলাম। এখন দেখো, এটা মানে কি? এটা মানে পিএইচ, এটা মানে পিএইচ মাইনাস লগ এইচ প্লাস ইকুয়াল টু, এটা মানে কি? এটা মানে হচ্ছে পিকে, এটা মানে পিকে প্লাস লগ, উপরে হবে সল্ট, নিচে হবে অ্যাসিড। তাহলে এটা একটা সল্ট না? কিভাবে সল্ট বুঝলাম? কারণ এইচ তো নাই, এখানে তো মাইনাস আছে, এখানে একটা সোডিয়াম আসবে, সোডিয়াম আইসা কি তৈরি করবে? লবণ তৈরি করবে। তাহলে এটা আমরা বুঝলাম যে সমীকরণটা, পিএইচ এর সমীকরণটা, এটা অ্যাসিডের ক্ষেত্রে। তো এখন দেখো, লেখা হয়েছে। হ্যাঁ ভাইয়া, লেখা হয়েছে। আচ্ছা, মুছে দিলাম। তাহলে ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয় সমীকরণ যদি আসে, তাহলে কি ক্ষারীয় বাফারটা কি? একটা ক্ষারীয় দ্রবণ, এটা, এটাকে ভাঙলে কি হয়? NH4 প্লাস আর হাইড্রোক্সিল মাইনাস। তো এইটা হলো তোমার ক্ষার, তাহলে কি হবে? কেবি, কেবি ইকুয়াল টু, উপরে থাকবে উৎপাদ, নিচে থাকবে বিক্রিয়ক, নিচে থাকবে বিক্রিয়ক। ঠিক আছে? তো এখান থেকে আমরা কি করব? কেবি ইকুয়াল টু আগের মতোই NH4 প্লাস, এটা ঠিক রাখবো, নিচেরটাও ঠিক রাখবো। আর এইখানে শুধু কি করব? এই যে এইটা, এইটা এখানে এক্সট্রা ভাবে নিয়ে আসবো। এখন লগ দ্বারা গুণ করে দাও দুই পাশে, লগ কেবি ইকুয়াল টু লগ NH4 প্লাস, আর নিচে হবে NH4OH। এখানে কি লগ দ্বারা গুণ করে দিব, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস লগ হাইড্রোক্সিল। এখন কি করবা? এই লগটাকে এই পাশে আনবা, এটাকে এই পাশে নিয়ে যাবা, তাহলে কি হয় আলটিমেটলি দেখি একটু। তাহলে এটা হয় হচ্ছে মাইনাস লগ হাইড্রোক্সিল, আর এইটা এই পাশে নিয়ে আসলে কি হয়? মাইনাস কেবি, লগ কেবি প্লাস লগ অফ, উপরে হচ্ছে NH4 প্লাস, NH4 প্লাস, আর নিচে হচ্ছে NH4OH। তারপরে দেখো, তারপরে লাইনতে বুঝতেছো কি হবে? এইটা হয়ে যাবে পিওএইচ, এটা হয়ে যাবে পিওএইচ।
ইকুয়াল টু, এটা হয়ে যাবে কি, পিকেবি, পিকেবি প্লাস লগ, প্লাস লগ কি হবে, উপরে হবে সল্ট, আর নিচে হবে হচ্ছে বেইস, মানে ক্ষার, লবণ বাই ক্ষার। তাহলে আমরা পিএইচ বের করতে হবে আমাকে, আমাদের বের করতে হবে পিএইচ, আমাদের বের করতে হবে পিএইচ। তাহলে কি হবে, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু কি, 14, তাই না? তাহলে তাহলে পরের লাইন কি হবে, পিএইচ ইকুয়াল টু 14 মাইনাস পিওএইচ। এখন পিওএইচ তো আমরা পাইছি, এই যে এইটা হলো পিওএইচ, এটা বসাই দেই এখন এখানে, এটা বসাই দিলাম। তাহলে -14, 14 মাইনাস পিওএইচ, পিওএইচ এর মানটা এখানে বসাই, তাহলে কি হয়, এখানে হয় মাইনাস পিকেবি মাইনাস লগ, উপরে হলো সল্ট, নিচে বেস। এইটা আমাদের সমীকরণ ক্ষারের ক্ষেত্রে, 14 মাইনাস পিকেবি মাইনাস লগ সল্ট বাই বেস। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখো, অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো এবং ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো। এইটা তোমাদের ঘ নাম্বারে আসে, ঠিক আছে? তো অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, এইটা বুঝতে পারলে বাকিটা ক্ষারেরটাও তুমি লিখতে পারবা। তো অম্লীয় বাফার দ্রবণ কিভাবে তৈরি হয় আমরা অলরেডি দেখছি, যে একটা থাকবে হচ্ছে, এটার নাম হচ্ছে অ্যাসিড, তাহলে CH3C মাইনাস আর হচ্ছে H+, এইটা। আর থাকবে একটা লবণ, কি থাকবে, লবণ, অর্থাৎ মৃদু অ্যাসিড এবং তার লবণ। তো লবণের ক্ষেত্রে আমরা একটা দিব, ঠিক আছে? লবণের ক্ষেত্রে কিন্তু আবার উভমুখী চিহ্ন দিব না, ঠিক আছে? লবণের ক্ষেত্রে উভমুখী চিহ্ন দিব না, কারণ কি জানো, এটা সম্পূর্ণ বিয়োজিত হবে, সম্পূর্ণ, সম্পূর্ণ বিয়োজিত হবে। তো সম্পূর্ণ বিয়োজিত হয়ে তৈরি করবে হচ্ছে CH3C মাইনাস এবং Na+। তো আমাদের পরের লাইনে লিখতে হবে যে অ্যাসিটিক অ্যাসিড মৃদু অ্যাসিড বিধায়, মৃদু অ্যাসিড বিধায় দ্রবণে অল্প পরিমাণে H+ আয়ন উৎপন্ন করে, দ্রবণে অল্প পরিমাণে H+ আয়ন উৎপন্ন করে। আমি যেভাবে লিখতেছি সেভাবেই অ্যান্সার করবা, আয়ন উৎপন্ন করে। অপরদিকে, অপরদিকে আয়নিক লবণ, আয়নিক লবণ সম্পূর্ণ, মানে যেটা লবণটার নাম কি, এটা লিখবা আগে। আয়নিক লবণ এটা সম্পূর্ণ দ্রবণের রূপে, সম্পূর্ণ রূপে দ্রবণে বিয়োজিত হয়ে, দ্রবণে বিয়োজিত হয়ে প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে CH3C মাইনাস উৎপন্ন করে, উৎপন্ন করে।
এটা গেল। তাহলে পরের লাইনে লিখবা, পরে লিখবা দ্রবণে সামান্য অ্যাসিড বা এইচ প্লাস যোগ করলে কি হবে। এটা দ্রবণে সামান্য অ্যাসিড বা এইচ প্লাস যোগ করলে কি হইতে পারে। তখন এই অ্যাসিড যখন যোগ করবে, অ্যাসিডের মধ্যে কি আছে, এইচ প্লাস আছে, তখন সেই এইচ প্লাসটা যুক্ত হবে কার সাথে, যুক্ত হবে এইটার সাথে, এই যে এইটার সাথে যুক্ত হবে। ঠিক আছে, যুক্ত হয়ে তৈরি করবে কি, সি ডাবল এইচ, অর্থাৎ এইটা থাকবে অবিয়োজিত। তার মানে তুমি কথায় লিখবা কি বলো তো, যে আমি যদি দ্রবণে সামান্য এইচ প্লাস যুক্ত করি, তাহলে বাফার দ্রবণে উপস্থিত CH3 সি ডাবল মাইনাস আয়নের সাথে বিক্রিয়া করে তৈরি করে এইটা। তাহলে এটা কথায় লিখবা আর কি, বিক্রিয়াটা পরে দিবা, আগে কথায় লিখবা যে দ্রবণে সামান্য অ্যাসিড বা এইচ প্লাস যুক্ত করার পরে তা বাফার দ্রবণে উপস্থিত CH3 সি ডাবল মাইনাস আয়নের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে অ্যাসিটিক অ্যাসিড, যেটা অবিয়োজিত, যেটা কি অবিয়োজিত। এখন পরের লাইনে লিখবা যে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডটা দুর্বল বিধায় কি থাকে, অবিয়োজিত থাকে। তাহলে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড দুর্বল বিধায় কি থাকে, অবিয়োজিত অবস্থায় থাকে, যার কারণে দ্রবণে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা পরিবর্তন হয় না। তাই দ্রবণের পিএইচটা ধ্রুব থাকে, অর্থাৎ একই থাকে। তাহলে এতটুক দিলে আমাদের তোমার অর্ধেক শেষ। এখন বাকি অর্ধেক কি করবা, লিখবা যে দ্রবণে সামান্য ক্ষার অথবা হাইড্রোক্সিল আয়ন যোগ করলে কি হবে। তারপরে আমরা এইখানে কি লিখবো, দ্রবণে সামান্য ক্ষার, ক্ষার বা হাইড্রোক্সিল যোগ করলে কি হবে বলো তো, কি হবে বলো, বিক্রিয়াটা কি হবে। যখন আমি হাইড্রোক্সিল যুক্ত করব, আমাদের বাফার দ্রবণের মধ্যে কি কি আছে, এইচ প্লাস আছে না, এই যে দেখো, এই যে এইচ প্লাসটা আছে না বাফারের মধ্যে। তাহলে যুক্ত হবে কার সাথে, এইচ প্লাসের সাথে, যুক্ত হয়ে তৈরি করবে পানি। তার মানে দ্রবণে সামান্য ক্ষার বা হাইড্রোক্সিল আয়ন যোগ করার পরে সেই হাইড্রোক্সিল আয়ন কি করে বলতো, বাফারে উৎপন্ন হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে তৈরি করে পানি। ঠিক আছে, পানি তৈরি করলো, এটা তোমাকে লিখতে হবে, কথায় লিখতে হবে, হ্যাঁ। তারপরে লাইনে লিখবা এই বিক্রিয়ায়, এই বিক্রিয়ায় যতটুকু হাইড্রোজেন আয়ন হ্রাস পায়, যতটুকু হাইড্রোজেন আয়ন হ্রাস পায় সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় অবিয়োজিত, অবিয়োজিত ইথানোয়িক অ্যাসিড বিয়োজিত হয়ে, বিয়োজিত হয়ে ঠিক ততটুকু, ততটুকু কি তৈরি করে দেয়, এইচ প্লাস আয়ন তৈরি করে দেয়, আয়ন তৈরি করে দেয়, যার কারণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পরিবর্তিত হয় না। ঠিক আছে,
যার কারণে পরে তুমি দিবা যে এই লাইনটা লিখে, লেখার পরে তুমি বলবা যে এটা বিয়োজিত হয়ে তখন কি করে, এইচ প্লাস আর CH3 সি ডাবল মাইনাস আয়ন তৈরি করে, যার কারণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পরিবর্তন হয় না। তাহলে ক্ষার যোগ করলে কি হইতেছে, পানি। আর অ্যাসিড যোগ করলে হইতেছে কি, অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। এতটুকুই কথা। ক্লিয়ার হয়েছে কি নাকি আবার বলতে হবে? ভাই লাস্টে লাগবে পারবো না। মানে লাস্টের লাইনটা এটা দেখো, এই যে আমরা একটু আগে বললাম না, দ্রবণে সামান্য অ্যাসিড যোগ করলে কি হবে। আচ্ছা, যখন অ্যাসিড যোগ করছিলাম তখন কি উৎপন্ন হয়েছিল? এই যে এটা উৎপন্ন হয়েছিল না, CH3 COOH। পাশে কি লিখছিলাম, অবিয়োজিত বলছিলাম না? হ্যাঁ, এটা বলছিলাম না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ। এখন দেখো এই যে সে কিন্তু বিয়োজিত হবে না তখন। এই যে যখন আমরা সামান্য ক্ষার যোগ করছি, তখন বিক্রিয়াতে দেখো সে কি করছে, এই হাইড্রোক্সিল আয়নটা বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, পানি উৎপন্ন করছে। কার সাথে বিক্রিয়া করছে? এইচ প্লাসের সাথে। তাহলে আমাদের এইচ প্লাসটা হ্রাস পাইছে না শরীরের মধ্যে বা দ্রবণের মধ্যে? এইচ প্লাসটা তো হ্রাস পাইছে। কেন হ্রাস পাইছে? কারণ সে পানির সাথে যুক্ত হয়েছে, মানে হাইড্রোক্সিলের সাথে যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার পরে সে পানি তৈরি করছে। এখন সাম্যাবস্থায় আনার জন্য কি করতে হবে? এই যে অবিয়োজিত যে ইথানিক অ্যাসিডটা ছিল না, এটা একটু বিয়োজিত হবে এখন। বিয়োজিত হয়ে যতটুকু হ্রাস পাইছে ততটুকু কি করবে বলো তো, এইচ প্লাস তৈরি করে দিবে। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। তাহলে এটাই লিখতে হবে পরীক্ষায়। তো এটা লিখলে 4-4 দিবে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে ক্ষারীয় দ্রবণের ক্রিয়া কৌশল, ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। এটা তুমি নিজেই করে নিতে পারবা এখন আপাতত। তো যেহেতু ক্ষারীয় বাফার, আমি জাস্ট হিন্টস গুলো দিয়ে কি কি লিখতে হবে। ক্ষারীয় বাফারে কি কি থাকে বলো? এটা থাকে। তো ক্ষারীয় বাফারে তোমার NH4+ আর হাইড্রোক্সিল মাইনাস। আর এটা লবণ থাকবে। লবণ হচ্ছে এটা। লবণটা সবসময় কিন্তু একমুখী চিহ্ন দিবা। কারণ কি? কারণ এটা থাকবে হচ্ছে সম্পূর্ণ বিয়োজিত হবে, সম্পূর্ণ বিয়োজিত হবে। আর এটা হচ্ছে আংশিক হবে। কি হবে? আংশিক বিয়োজিত হবে। তাহলে এখন তুমি কি করবা? দ্রবণে সামান্য অ্যাসিড যুক্ত করবা, সামান্য অ্যাসিড। তাহলে তুমি যখন H+ যুক্ত করবা তখন কি হবে? তখন এই H+ যুক্ত হবে কার সাথে? যুক্ত হবে হাইড্রোক্সিলের সাথে, তৈরি করবে পানি। এ পর্যন্ত বুঝছো? তাহলে পানি হয়ে গেল। এখন আমি যোগ করলাম ক্ষার, পরে যোগ করলাম ক্ষার, হাইড্রোক্সিল বা ক্ষার যোগ করলাম। তখন এই ক্ষার কই যাবে? তখন ক্ষার যুক্ত হবে NH4 এর সাথে যায়। তাহলে NH4+ আর হাইড্রোক্সিল মাইনাস। তাহলে কি হইলো? NH4OH হইলো, মানে আগের মতো এটা তৈরি করলো। তার মানে অ্যাসিড যোগ করলে পানি হইতেছে, আর ক্ষার যোগ করলে এটা হইতেছে। এখন পাশে কিন্তু লিখতে হবে, আগের মতো লিখতে হবে অবিয়োজিত। কি লিখতে হবে? অবিয়োজিত। এটা লিখতে হবে। কেন লিখতে হবে? কারণ এখানে দেখো তো, হাইড্রোক্সিলটা যে আমরা যখন অ্যাসিড যোগ করছি, অ্যাসিড যোগ করার পরে এখানে কি হাইড্রোক্সিলটা কি হ্রাস পাইছে না? এই হাইড্রোক্সিল আয়না ঘনমাত্রা কি ঠিক রাখতে হবে না? তখন কি করবে বলো তো, যতটুকু হাইড্রোক্সিল আয়ন হ্রাস পাবে ঠিক ততটুকু বিয়োজিত হবে এটা। বিয়োজিত হয়ে হাইড্রোক্সিল আয়নটা তৈরি করে দেবে। অর্থাৎ যেটা থাকবে অবিয়োজিত, সেই অবিয়োজিত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে এই হাইড্রোক্সিল আয়নটা ততটুকু উৎপন্ন হবে যতটুকু এখানে হ্রাস পাইছে। তখন তোমাকে নিচে লিখতে হবে যে এই বিক্রিয়ায় যতটুকু হাইড্রোক্সিল আয়ন হ্রাস পায়, সাম্য অবস্থায় অবিয়োজিত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে ততটুকু কি করে, হাইড্রোক্সিল আয়ন তৈরি করে দেয়। তার মানে যেতটুকু হারাবে ঠিক ততটুকুই কি করবে সে
ওইখানে মানে নিউট্রাল করে দিবে জিনিসটা। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা। আচ্ছা, তাইলে আমাদের এই জিনিসটা, আমাদের ঘ নাম্বারের একটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। এবার আসি রক্তের বাফার। রক্তের বাফার, মানুষের রক্তের বাফারটা পড়তে হবে। মানুষের রক্তের বাফার কয় ধরনের? মানুষের রক্তের বাফার তিন ধরনের। আচ্ছা, মানুষের রক্তের পিএইচ কত? পিএইচ হচ্ছে 7.4। তো মনে রাখতে হবে যে মানুষের রক্তের পিএইচ 0.5-এর চেয়ে বেশি বা কমের মধ্যে যদি পরিবর্তন হয়, তাহলে জীবনটা সংকটাপন্ন হয়। অর্থাৎ রক্তের পিএইচ 0.5-এর মধ্যে পরিবর্তিত হলে কি হয় বলতো? জীবন সংকটাপন্ন হয়। তার মানে তোমার যদি 7.4-এর চেয়ে পিএইচ 0.5 বেড়ে যায়, তার মানে 7.9 হয়ে যায়, তার মানে তোমার শরীরে কি বেশি? ক্ষার বেশি, বেস বেশি। তখন তোমার রোগটার নাম হবে কি? অ্যালকালিসিস। কি হবে? অ্যালকালিসিস। আর তোমার 0.5 কমে গেছে, মানে 6.9 হয়ে গেছে। পিএইচ কমলে কি হয়? অ্যাসিড হয়। তাহলে নাম হবে অ্যাসিডোসিস। তাহলে অ্যাসিডোসিসটা কি? অ্যাসিডোসিস আর অ্যালকালিসিস, অ্যালকালোসিস। এটা কেন হয়? এটা হইতে পারে ওষুধের কারণে, যে কোনো অ্যান্টিবায়োটিক খাইলে হইতে পারে, অথবা তুমি ভুলক্রমে কোনো অ্যাসিড খেয়ে ফেলছো, এই জন্য হইতে পারে, অথবা ভুলক্রমে তুমি ক্ষার খেয়ে ফেলছো, এই জন্য হইতে পারে। ধরো তুমি অনেকগুলো লবণ খেয়ে ফেলছো একসাথে, মনে করো তুমি 20-30 গ্রাম লবণ খেয়ে ফেলছো, তখন তোমার কি হবে? লবণের, এত পরিমাণ লবণ খাওয়ার পরে তোমার কি করবে? রক্তটা কি করবে যে এটাকে মানায় নেওয়ার চেষ্টা করবে। এখন যদি মানাইতে না পারে তাহলে কি হবে? নাম হবে অ্যালকালিসিস। অর্থাৎ তোমার দেহের মধ্যে লবণ বা ক্ষার বেড়ে গেছে, তখন তোমার বাফার কাজ করতে পারতেছে না। বাফার কাজ করে কখন? বাফার কাজ করে তখনই যখন তুমি সামান্য অ্যাসিড বা সামান্য ক্ষার যোগ করছো। এখন তুমি অনেকগুলো অ্যাসিড যোগ করে দিছো, অনেকগুলো ক্ষার যোগ করে দিছো, তখন কি বাফার কাজ করতে পারবে? পারবে না। তার মানে বাফারটা হচ্ছে, তুমি আহ হয়তো তেঁতুল খাইলা, অথবা তুমি হচ্ছে তেঁতুলের মধ্যে কি থাকে? অ্যাসিড থাকে। তারপর লেবুর মধ্যে অ্যাসিড থাকে। তাহলে এই, তুমি লেবু খাইলা, 2-3টা লেবু খাইলা, তোমার শরীর মানায় নিবে আস্তে আস্তে। কারণ শরীরের মধ্যে কি আছে? রক্তের মধ্যে বাফার আছে। সেই বাফারটা মেনটেন করবে। প্রোটিন বাফার আছে, ফসফেট বাফার আছে, কার্বনেট বাফার আছে। তখন রক্তটা নিউট্রাল করে নিবে। বাট তুমি একসাথে 10টা 15টা লেবু খাইছো, এখন তোমার কি হবে? অ্যাসিডোসিস হবে। কারণ তোমার পাকস্থলীর মধ্যে কিন্তু অ্যাসিড আছে, HCl আছে। ওই HCl এর সাথে আরো বিক্রিয়া করবে। তখন শরীরের কি, রক্তের কি HCl বাইরে যাবে। তো HCl বাইরে গেলে কি হবে? অ্যাসিডোসিস হবে। তার মানে অ্যাসিড যদি বাড়ে তাহলে পিএইচ কমবে, আর ক্ষার বাড়লে পিএইচ বাড়বে। বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে আমাদের
তাহলে আমাদের বাফার তিনটা কি কি আছে? রক্তের বাফার, ও এটা তো বলাই হলো না যে আহ, তোমার পিএইচ, রক্তের পিএইচ, রক্তের পিএইচ তোমার <6.9 হলে আমরা বলবো তাকে অ্যাসিডোসিস। কি বলবো? অ্যাসিডোসিস। আর পিএইচ যদি তোমার 7.9-এর চেয়ে বেশি হয়, তাহলে তাকে বলবো আমরা অ্যালকালোসিস। অ্যালকালোসিস। ঠিক আছে। এটা আবার দুই প্রকার আছে। অ্যাসিডোসিস অ্যালকালোসিস দুই প্রকার করে আছে। একটা হচ্ছে মেটাবলিক, একটা রেসপিরেটরি। ঠিক আছে। মেটাবলিক আর একটা রেসপিরেটরি, তোমাদের এখন লাগবে না ওগুলো যদিও। তো এখন দেখো, রক্তের তিনটা বাফার আছে। তিনটা বাফার কি কি? একটা হলো বাইকার্বনেট বাফার। বাইকার্বনেট বাফার। দুই নাম্বারটা হচ্ছে আন্তঃকোষীয় ফসফেট বাফার। আর তিন নাম্বারটা হচ্ছে প্রোটিন বাফার। তাহলে বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার এবং প্রোটিন বাফার। সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে আমাদের বাইকার্বনেট বাফারটা। এটা প্রায় 65%-এর মতো কাজ করে। 65%-ই থাকে হচ্ছে বাইকার্বনেট বাফার। বুঝছো? তো তো মানুষের রক্তের মধ্যে মনে রাখতে হবে, মানুষের রক্তে কার্বনিক অ্যাসিড থাকে। কি থাকে? কার্বনিক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট, এগুলো থাকে রক্তের মধ্যে। ঠিক আছে। তো মনে রাখবা, এইটা তোমার বিক্রিয়ায় উৎপন্ন করে কি H+ আর বাইকার্বনেট আয়ন। আর এইটা বিয়োজিত হয়ে তৈরি করে হচ্ছে সোডিয়াম প্লাস আর বাইকার্বনেট আয়ন। এটা হচ্ছে অ্যাসিড, আর এটা হচ্ছে লবণ। এই দুইটা হচ্ছে লবণ। তো এইটা বিয়োজিত হয়ে তৈরি করে পটাশিয়াম প্লাস আর বাইকার্বনেট আয়ন। তাহলে অ্যাসিড এবং লবণ। লেখছ? আচ্ছা। এখন রক্তে যদি অ্যাসিড দ্রবণ শোষিত হয়, তাহলে কি হবে একটু দেখি। তোমাদের যেহেতু তোমাদের ক্রিয়া কৌশল আসবে, ক্রিয়া কৌশল আসে, বোর্ড কোশ্চেনে অনেকবার আসছে।
ঠিক আছে, তখন তোমরা লিখবো যে রক্তে অ্যাসিড দ্রবণ শোষিত হলে, তো যদি কোনো কারণে রক্তে অ্যাসিডের পরিমাণ বাড়ে, যদি কোনো কারণে শরীরে অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায়, কেন বৃদ্ধি পাইতে পারে বলো তো? খাবারের মাধ্যমে, অথবা ওষুধের মাধ্যমে, যেগুলো বললাম অ্যান্টিবায়োটিক খাইলে হইতে পারে, ব্যথার ওষুধ খাইলে হইতে পারে, তারপরে ওষুধের মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে, তারপর টক জাতীয় ফল খাইলে, টক জাতীয় ফল, অথবা ইনজেকশনের মাধ্যমে, এইসবের কারণে হইতে পারে। তখন ওই যে অ্যাসিডটা যুক্ত হইছে, ওই অ্যাসিডের H+ আয়নটা যুক্ত হয় কার সাথে? বাইকার্বনেট, এইটার সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে তৈরি করে কার্বনিক অ্যাসিড। ফলে ফলে কি হয়? লা সাতেলিয়ারের নীতি থেকে আমরা কি জানছিলাম? নীতি অনুযায়ী নীতি অনুযায়ী বিক্রিয়া সাম্যাবস্থা ডান থেকে বামে চলে যায়। বিক্রিয়া সাম্যাবস্থা কই চলে যায়? বিক্রিয়া সাম্যাবস্থা ডান থেকে বামে চলে যায়। এবং এই কার্বনিক অ্যাসিডটা তখন বিয়োজিত হয়। কি হয়? বিয়োজিত হয়। বিয়োজিত হয়ে তৈরি করে হচ্ছে পানি এবং কার্বন ডাইঅক্সাইড। পানি এবং কার্বন ডাইঅক্সাইড, এটা কোথায় বিয়োজিত হয় যদি বলে? বলবা ফুসফুসে। তাহলে এটা বিয়োজিত হয় কোথায় বলো তো? ফুসফুসে। এবং একটা এনজাইম আছে, সেই এনজাইমটা এটাকে বিয়োজিত করতে পারে। সেই এনজাইমটার নাম কি? কার্বনিক এনহাইড্রেস। কার্বনিক এনহাইড্রেস, এইটা তখন সাহায্য করে এটাকে বিয়োজিত হইতে। তখন ফুসফুসের মাধ্যমে এই কার্বন ডাই অক্সাইডটা শরীর থেকে বের হয়ে যায়, আমাদের নিঃশ্বাসের মাধ্যমে বের করে দেয়, প্রশ্বাসের মাধ্যমে, যার কারণে পিএইচ এর মানটা স্থির থাকে। সাদিয়া, বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। তো যখন ক্ষার যুক্ত হবে, ক্ষার কেন হইতে পারে? একই কারণে হইতে পারে। যদি ক্ষার, মানে পরে আমরা কি লিখবো হচ্ছে রক্তে ক্ষার জাতীয় দ্রবণ শোষিত হলে, শোষিত হলে ওষুধ গ্রহণের কারণে, অথবা খাবারের কারণে, যে কোনো কারণে হইতে পারে। হ্যাঁ, এটা লিখবা, লেখার পরে বলবা যে তখন ক্ষারের হাইড্রক্সিল আয়নটা যুক্ত হয় কার সাথে? আমাদের রক্তে উৎপন্ন হাইড্রোজেন আয়নের সাথে, যুক্ত হয়ে তৈরি করে পানি। কি তৈরি করে? পানি। কারণ আমরা কিন্তু প্রথমেই দেখছিলাম যে এটা বিয়োজিত হয়ে কি তৈরি করছে? H+ আর HCO3-। তো এই H+ এর সাথে যুক্ত হয়ে গেছে, বুঝতে পারছো? যুক্ত হয়ে তৈরি করছে পানি। এখন পরের লাইনে কি লিখবা? যেই পরিমাণ হাইড্রোজেন আয়ন প্রশমিত হয়ে গেছে, বা হচ্ছে চলে গেছে, বা হ্রাস পাইছে, ঠিক সেই পরিমাণ H+ আয়ন তৈরি করে কি দিবে কে বলতো? কার্বনিক অ্যাসিড। অর্থাৎ যত পরিমাণ H+ চলে যাবে, ঠিক তত পরিমাণ কি করবে?
এইচ প্লাস তৈরি করে দিবে কে? কার্বনিক অ্যাসিড। যার কারণে পিএইচ এর মানটা স্থির থাকে। বুঝছো? হ্যাঁ ভাইয়া। এটা কিন্তু ঘ নাম্বারে আসে। তাহলে আজকে কিন্তু অনেকগুলো ঘ নাম্বারের কোশ্চেন শিখলাম, যদিও করছো হয়তো ইন্টার লাইফে। আচ্ছা দেখো, এখন এই, তোমাদের মানুষের যে রক্তের পিএইচ গণনার সমীকরণটা, এটা কিন্তু আসে। মানুষের রক্তের পিএইচ গণনা সমীকরণ প্রতিষ্ঠা করো। একদম সেম আগের মতোই। এখানে তুমি কি করবা, শুধু কার্বনিক অ্যাসিডটা ভাঙবা। ভেঙে তৈরি করবা কি, এইচ প্লাস আর HCO3 মাইনাস। তখন লিখবা কে এ ইকুয়াল টু কি, উপরে থাকবে উৎপাদ, নিচে থাকবে বিক্রিয়ক। লেখলা। লেখার পরে এই হাইড্রোজেন আয়নটাকে আলাদা করবা। এই যে এইভাবে আলাদা করলাম, যেভাবে আলাদা করলাম, পরে লগ দ্বারা গুণ করলাম। লগ দ্বারা গুণ করার পরে আমার কি, এইটা নিয়ে আসবো এই পাশে, এটা নিয়ে আসবো এই পাশে, তাহলে এই পাশে হয়ে যাবে মাইনাস লগ এইচ প্লাস, আর এখানে এসে যাবে মাইনাস লগ কে প্লাস এইটা। তখন এখানে বলবো পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ সল্ট বাই অ্যাসিড। বুঝছো? হুম। তারপরে এই সমীকরণটা তুমি বের করলা আগের মতো যেভাবে করছি আমরা। বের করার পরে লিখতে হবে, এই পর্যন্ত তো প্রবলেম নাই আশা করি। তারপর লিখতে হবে যে রক্তে প্লাজমা বাইকার্বনেটের ঘনমাত্রা 24 মিলিমোল/লিটার, এবং কার্বনিক অ্যাসিড হচ্ছে, কার্বনিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইডের জলীয় দ্রবণ। কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ, কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ 40 মিলিমিটার মার্কারি, এবং কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতা গুণফল 0.03 হলে H2CO3, এটার ঘনমাত্রা কত হবে? 40 × 0.03 ইকুয়াল টু 1.2, ইকুয়াল টু ইকুয়াল টু 1.2 মিলিমোল/লিটার। তাহলে পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ, উপরে থাকবে সল্ট, নিচে থাকবে অ্যাসিড। তাহলে পিকে কত? কার্বনিক অ্যাসিডের পিকে হচ্ছে 6.1, এটা মুখস্থ মান। 6.1, অর্থাৎ H2CO3 এটার পিকে হচ্ছে 6.1 প্লাস লগ সল্ট মানে কি, এটা হচ্ছে ঘনমাত্রা। এই যে ঘনমাত্রা 24 দেওয়া আছে জানি আমরা। আর অ্যাসিডেরটা কত বের হয়েছে? 1.2। 1.2, তাহলে এখন উত্তর আসে হচ্ছে 6.1 প্লাস 1.3 ইকুয়াল টু 7.4। তাহলে আমাদের পিএইচ বের হয়ে গেল 7.4। ভাইয়া কথা বোঝা যায় না।
বুঝো নাই? মানে 7.4 এই পর্যন্ত কি বুঝছো? আচ্ছা দেখো আমি কি বলছি। রক্তে প্লাজমায় বাইকার্বনেটের ঘনমাত্রা 24 মিলিমোল/লিটার। আর কার্বনিক অ্যাসিড হচ্ছে কি বলতো? কার্বনিক অ্যাসিডটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের জলীয় দ্রবণ। হ্যাঁ, কার্বনিক অ্যাসিড হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের জলীয় দ্রবণ, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি যোগ করলে কি হয়? কার্বনিক অ্যাসিড হয়। কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ 40 মিলিমিটার মার্কারি, আর দ্রাব্যতা গুণফল 0.03। তাহলে কার্বনিক অ্যাসিডের ঘনমাত্রা কত? 40 × 0.03, অর্থাৎ 1.2 মিলিমোল/লিটার। তাহলে পিএইচ ইকাল টু কি? পিকে প্লাস লগ সল্ট বাই অ্যাসিড। এখন মনে রাখতে হবে কার্বনিক অ্যাসিডের পিকে হচ্ছে 6.1, 6.1, এবং সল্টের কত পাইছি? মানে কার্বনিক অ্যাসিডের মধ্যে যে সল্ট আছে তার ঘনমাত্রা 24, আর অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে 1.2। এখন আমরা করি, ক্যালকুলেশন করলে 6.1 প্লাস 1.3 বের হয়। তাহলে কত হয়? 7.4। বুঝছো এটা? সাদিয়া কি বুঝছো এটা? হ্যাঁ ভাইয়া বুঝছি। এখন দেখো, কিছু জিনিসের পিএস তোমাকে বলে দেই, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ত্বকের পিএস, এগুলা প্রশ্ন আসবে, অনেক প্রশ্ন আসে। 4.0 থেকে 5.5। লালার পিএস 6.2 থেকে 7.4। চোখের পানির পিএস, চোখের পানির পিএস কত বলো তো? চোখের পানির পিএইচ 4.5 থেকে 7.5, এটা আছে। দুই বইয়ে দুইটা দেওয়া আছে, ঠিক আছে? দুই বইয়ে কিন্তু দুইটা দেওয়া আছে। তো এক বইয়ে দেওয়া আছে 6.6 থেকে 7.6, আরেক বইয়ে দেওয়া আছে 4.5 থেকে 7.5। অবশ্যই দুইটা অপশন একসাথে কখনোই আসবে না। লেখছো? আচ্ছা পরে মূত্রের পিএস। মূত্রের পিএস আর চোখের পানির পিএসটা একদম কাছাকাছি। হ্যাঁ। আচ্ছা তারপরে চুলের পিএস 7 পয়েন্ট না, 4.1। কত? 4.1। পিএস থেকে প্রশ্ন থাকবেই একটা। টুথপেস্টের পিএস, বইয়ের যত পিএস আছে না সব লিখবো কিন্তু, শুধু এই অধ্যায় না, অন্যান্য অধ্যায়গুলোও লিখবো। টুথপেস্টের পিএস কত? 8। শ্যাম্পুর পিএস কত?
শ্যাম্পুর পিএইচ 5 থেকে 7। মাতৃদুগ্ধের পিএইচ কত? জানা আছে কি? হুম। মাতৃদুগ্ধের পিএইচ 6.6 থেকে 7.6.9। তারপরে পাকস্থলীর পিএইচ কত? পাকস্থলীতে কিন্তু অ্যাসিড থাকে, বেশি কি থাকে? অ্যাসিড। তাহলে 1.0 থেকে 3.5। পাকস্থলীতে কি থাকে? HCl থাকে, এই জন্য পিএইচ বেশি। আর ক্ষুদ্রান্তে কি থাকে? ক্ষার থাকে, ক্ষার, এই জন্য পিএইচও বেশি। ঠিক আছে। অণুজীব বৃদ্ধির জন্য পিএইচ কত? মাটির অণুজীব বৃদ্ধির জন্য পিএইচ, মাটির অণুজীব বৃদ্ধির জন্য সহায়ক পিএইচ কত? 6.6 থেকে 7.3। এখন মাটি নিয়ে একটু কথা বলি। মনে রাখবা, মাটির পিএইচ 3 থেকে 9.5 থাকা দরকার। এখন মাটির পিএইচ যদি <3 হয়, হ্যাঁ, তাহলে গাছপালা মরে যায়। তাহলে গাছপালা মরে যায়, কারণ কি? অ্যাসিড বেশি হয়ে গেছে, গাছপালা মরে যায়। তখন পিএইচ বাড়াতে হবে তোমাকে, পিএইচ বাড়াতে হবে। তখন পিএইচ বাড়াতে হইলে কি করতে হবে? চুন ব্যবহার করতে হবে, চুন, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড। তারপরে ডলোমাইট, এটার নাম হলো ডলোমাইট। এটা কিন্তু লিখে দিছিলাম কোন অধ্যায়ে বলো তো? পর্যাবৃত্ত ধর্মতে লিখে দিছিলাম, এটা ডলোমাইটের সংকেত। এগুলো ব্যবহার করতে হবে, ঠিক আছে। যেগুলো ক্ষার জাতীয় পদার্থ, সেগুলো ব্যবহার করতে হবে পিএইচ বাড়াতে হলে। এখন তোমার মাটির পিএইচ যদি পিএইচ হচ্ছে তোমার 9.5-এর চেয়ে বেশি হয়ে যায় মাটির, তাহলে মাটির উর্বরতা নষ্ট হয়। কি হয়? মাটির উর্বরতা নষ্ট হয়। তখন তোমার পিএইচ কমাইতে হবে, পিএইচ কমাতে হবে। পিএইচ কমাতে হলে কি ব্যবহার করতে হয়? ব্যবহার করতে হয় নাইট্রেট সার এবং ফসফেট সার। নাইট্রেট সার, তারপরে ফসফেট সার, অর্থাৎ টিএসপি নাম শুনছিল না? টিএসপি, ট্রিপল সুপার ফসফেট, এগুলো ব্যবহার করতে হয়। এগুলো হচ্ছে অম্ল জাতীয়। তাহলে পিএইচ তোমার, মাটির পিএইচ কম বেশি হইলে কি হয়, এটা কিন্তু আমি বলে দিলাম। এখান থেকে প্রশ্ন 100% থাকবেই। এটা তোমার অ্যাডমিশন হোক, অথবা একাডেমিক হোক, অথবা মডেল টেস্ট হোক, প্রশ্ন থাকবেই থাকবে এখান থেকে। এই লেখছো? শেষ হয়েছে?